এটা হয়েছিল সাইজ কুকিং ইকুইপমেন্টস। স্যার আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। এই কি অবস্থা, কোন পর্যন্ত হয়েছিল বলো? স্যার এক্সিট তো ভুলে গেছি। হ্যাঁ, তা তো ভালো হয়েছে, স্যার পরীক্ষার এটা হয়নি রেজাল্টটা মনে ভালো। হয়। এই স্লাইডটা হয়নি, এখান থেকে শুরু আচ্ছা, করুন। ঠিক আছে, আমরা শুরু করতেছি এখান থেকে। এর আগে যেটা ছিল, আমরা ডিফারেন্ট টাইপসের ডিফারেন্ট টেকনিকগুলো দেখতেছিলাম, যে কতগুলো মানে সাইজিং এর টেকনিকগুলো আছে, সেগুলো আমরা দেখতেছিলাম। এখন সেখান থেকে আমরা বলতেছিলাম যে সবচেয়ে বেশি কমনলি মডার্ন ফ্যাক্টরিগুলোতে ইউজ হচ্ছে আমাদের হাই প্রেশার সাইজিং এবং স্ল্যাশার সাইজিং যে টেকনিক, এই দুইটা টেকনিকই এখন কমনলি ইউজ হচ্ছে সব জায়গায়। এর মধ্যে আরো কিছু টেকনিক আছে যেগুলো আসলে আমরা থিওরিটিক্যালি পেয়ে থাকি, কিন্তু ল্যাব বেসিসে আছে, হয়তো এগুলো এখনো কমার্শিয়ালি ওভাবে অ্যাভেলেবেল হয় নাই, ইমপ্লিমেন্ট হচ্ছে না, সেজন্য জাস্ট নামগুলো আমরা চিনে রাখতেছি। আর একটা টাইপ হচ্ছে পলিমার ইমালশন সাইজিং। এখানে পলিমারের যেটা থাকে সেটার কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকে, অর্থাৎ ডিগ্রি অফ পলিমারাইজেশন অনেক বেশি থাকে। হাইলি কনসেন্ট্রেটেড পলিমারিক সাইজ ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয় এবং এটাকে স্কুইজিং করা হয় একটু হাই প্রেসারে। এটা জাস্ট একটু জানার জন্য নামটা শিখে রাখলাম। আরেকটা যেটা হচ্ছে কম্বাইন্ড সাইজিং। যে কোনো সাইজিং টেকনিক এর ক্ষেত্রে যদি দুইটা টেকনিক একসঙ্গে কোথাও ইমপ্লিমেন্ট করা হয়, তখন সেটাকে বলা হবে কম্বাইন্ড সাইজিং। যেমন সাইজিং এর সাথে যদি ডাইং হয়, তখন এটাকে আমরা সাইজিং উইথ ডাইং বলি, যেমন ডেনিমের ক্ষেত্রে হয়ে থাকে, এবং সাইজিং উইথ ফিনিশিংও হইতে পারে। এটা ধরো কোনো স্পেশাল ফেব্রিক প্রোডাকশনের ক্ষেত্রে যদি আমরা ইউজ করে থাকি, ধরো ফিনিশিং, এখানে সফেনার ইউজ করে দিলাম কিছুটা সফট করার জন্য ইয়ার্নটা, অথবা অনেক সময় দেখা যায় এখানে যদি এরকম হয় যে কিছু আমরা অন্য কোনো ইনগ্রেডিয়েন্ট অ্যাড করলাম, যেটার কারণে ফিনিশিং প্রপার্টিটা যদি, যেমন অনেক সময় আমরা এটাকে যেমন ট্রিটমেন্ট করি, অ্যালকালি ট্রিটমেন্ট করি, করে লাস্টার বৃদ্ধি করি। তো এটাও হতে পারে। তো এই সমস্ত টেকনিক যদি অ্যাড হয় একসাথে, তখন আমরা এটাকে বলে থাকি কম্বাইন্ড সাইজিং। এরপর আছে আমাদের সাইজ কুকিং। সাইজ কুকিং ইকুইপমেন্ট, সাইজ কুকিং আমরা দেখেছি এর আগে। তো সাইজ কুকিং ইকুইপমেন্টস এর ভিতরে ছিল মোটর, এজিটেটর, এগুলো খুব সিম্পল জিনিস, এগুলো আমরা দ্রুত স্কিপ করব। এরপরে ছিল এজিটেটর, যেটার মাধ্যমে আমরা মূলত ইনগ্রেডিয়েন্ট গুলোকে মিক্স করতেছিলাম, অ্যান্ড মিক্সিং ট্যাঙ্ক ছিল, এর সাথে আমাদের স্টোরেজ ট্যাঙ্ক ছিল এবং একটা পাম্প ছিল, যার মাধ্যমে আমরা এটাকে ট্রান্সফার করতাম। এবং সাইজ কুকিংটা দুইটা টাইপের হয়ে থাকে, একটা হলো অর্ডিনারি কুকিং এবং প্রেসার কুকিং। তোমরা একটু নোট রাখো যে অর্ডিনারি এবং প্রেসার কুকিং এর মধ্যে অনেক সময় ডিফারেন্সিয়েট করতে বলে, তোমরা এটা সেলফ স্টাডি করবা। অর্ডিনারি কুকিং এবং প্রেসার কুকিং খুব সহজ জিনিস। একটা অর্ডিনারি কুকিং, এটা নর্মাল আমাদের যে কুক আমরা করি, রান্না করি, যে আমাদের ইয়াগুলো আছে, আমাদের যে ট্যাঙ্ক গুলো আছে, বা আমাদের যে আমরা বাসা বাড়িতে যেরকম রান্না করি, এই টাইপের অর্ডিনারি কুকিং হয়। আর প্রেসার কুকিংটা হচ্ছে, এটা আমরা প্রেসার কুকার ইউজ করি না বাসায়, তো ওই টাইপের যে কুকিংটা খুব অল্প সময়ের মধ্যে কুকিং করা হয়। তো বাকি সাইজ ইনগ্রেডিয়েন্ট গুলো কিভাবে অ্যাড করা হয়, এগুলো তোমরা একটু সেলফ স্টাডি করবে, বইয়ে আছে। আমি যে রেফারেন্স বুকস গুলো দিছি সেখানেই দেখবা আছে, এই দুইটা অনেক সময় দেয়, তোমরা এটা একটু স্টাডি করো। সাইজিং উইভিং কার্ভ, এটা একটা ইম্পর্টেন্ট কার্ভ, এটা প্রায়ই আসে অনেক সময়। সেটা হচ্ছে যে সাইজ টেক আপ পার্সেন্টেজের সাথে উইভিং এফিসিয়েন্সি অথবা ওয়ার্ড ব্রেকেজের একটা রিলেশন, এটা কমনলি এই টাইপে আসে, যে ডেসক্রাইব সাইজিং উইভিং কার্ভ, সাইজিং উইভিং কার্ভটাকে ডেসক্রাইব করতে বলে। অথবা এটা বোঝার জন্য যদি আমরা একটু কার্ভ থেকে একটু চিন্তা করি যে এখানে কিভাবে এটা রিপ্রেজেন্ট করা হয়েছে, সেখানে আমরা যদি দেখি যে এই একটা লাইন আছে, এখান থেকে দেখো একটা ব্রেকেজ রেটটা যদি আমরা চিন্তা করি, যখন এ থেকে বি এর দিকে যাচ্ছে, অর্থাৎ সাইজ ইনগ্রেডিয়েন্টের পার্সেন্টেজ, অর্থাৎ সাইজ টেক আপ পার্সেন্টেজ যখন আমরা বাড়াইতেছি, তো সেই সাথে সাথে দেখো এখানে ব্রেকেজ, ওয়ার্পের ব্রেকেজ, যেটা আমরা যদি ভার্টিক্যালি ওয়ার্প ব্রেকেজটাকে রিপ্রেজেন্ট করি, তো ব্রেকেজটা আস্তে আস্তে কমে আসে। তো একটা নির্দিষ্ট সার্টেন টাইম পরে, তো এটা একটা স্টেবল কন্ডিশনে থাকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ পর্যন্ত। এখানে জাস্ট দেখানো আছে 6 থেকে 14, এটা অনেক সময় হতে পারে 10 থেকে 12 হতে পারে, বা 12 থেকে 14 হতে পারে। তো রেঞ্জটা মোটামুটি এরকমই থাকে, ধরো 8 থেকে 12 ম্যাক্সিমাম সময় এটা মেনটেন করা হয়। তো এরপরে দেখা যায় অনেক সময় 14 পর্যন্ত ভালো থাকে, কিন্তু আফটার 14 দেখো বিসি যেটা আছে, ব্রেকেজ রেট কনস্ট্যান্ট থাকে টু এ সার্টেন লিমিট, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত। দেন আফটার বিসির পরে যখন সিডিতে আমরা চলে যাই, দেখো সিডি লাইনটাতে যাই, অর্থাৎ সাইজ ইনগ্রেডিয়েন্টের টেক আপ পার্সেন্টেজ আরো বাড়াইতেছে। তো এই সময়টাতে যেটা হয়,
তো তখন ওই যে কোটিং এর পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, ইনগ্রেডিয়েন্টের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, সেই সাথে অনেক স্টিফ হয়ে যায়, স্টিফনেস বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে ব্রেকেজটাও বেড়ে যায়, ইলংগেশন প্রপার্টি ফল করে। তো দেখো ফ্রম সিডি ব্রেকেজ রেট ইজ প্রপোর্শনাল টু সাইজ পার্সেন্টেজ, অর্থাৎ সাইজ পার্সেন্টেজ বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেকেজ রেটটাও বাড়তে থাকে। সিডি তে দেখো এটা বোঝানো হয়েছে। দেন আমরা যদি চিন্তা করি ডিফারেন্ট টাইপস অফ ড্রাইং, তো ড্রাইং সিস্টেমটা মূলত আমরা যদি আমরা ড্রাইং, এখানে অনেকগুলো টেকনিক আমরা ইউজ করি। সিলিন্ডার ড্রাইং হতে পারে, হট এয়ার ড্রাইং, ইনফ্রারেড ড্রাইং এবং কম্বাইন্ড ড্রাইং। তবে সবচেয়ে মোস্ট কমনলি এবং কমার্শিয়ালি ইউজড ড্রাইং সিস্টেম হচ্ছে মাল্টি সিলিন্ডার ড্রাইং, যেটা আমাদের ফ্যাক্টরিতে সব জায়গাতেই আছে। তো আমরা বাকিগুলো একটু আইডিয়া নিব ডিফারেন্ট টাইপস অফ ড্রাইং সিস্টেম সম্পর্কে। সিলিন্ডার ড্রাইংটা নিয়ে যদি আমরা চিন্তা করি, সিলিন্ডার ড্রাইং, সিলিন্ডার এখানে জাস্ট ডিফারেন্ট টাইপসের সিলিন্ডার আমরা ইউজ করে থাকি। এই সিলিন্ডারগুলোর যে সারফেসটা থাকে, এই সারফেসটাকে হিটেড করা হয়, অর্থাৎ হিটেড সারফেসের কন্টাক্টে, সারফেস কন্টাক্টে আমরা ওই ইয়ার্নটাকে, অর্থাৎ ইয়ার্নের যে শীটটা আমাদের সাইজ বক্স থেকে আসতেছে স্কুইজ হয়ে, সেই সাইজ বক্স থেকে যে শীট ফর্মে আসতেছে, এই শীটটা মেইনলি পাস করবে এটার সারফেস কন্টাক্টে। তো টু সিলিন্ডার ড্রাইং যেখানে আছে সেখানে দুইটা মাত্র সিলিন্ডার আছে, কারণ নাম শুনে আমরা বুঝতে পারতেছি যে টু সিলিন্ডার ড্রাইং। তো টু সিলিন্ডার ড্রাইং এর ক্ষেত্রে দেখো এখানে একটা স্মল সিলিন্ডার থাকে এবং একটা কম্পারেটিভলি লার্জার, এটার সাথে ডায়াটা একটু বেশি থাকে, তো লার্জ ডায়ামিটারের আরেকটা সিলিন্ডার থাকে। তো এট ফার্স্ট যেটা থেকে এই দুইটা কপার সিলিন্ডার আমরা ইউজ করে থাকি। তো ফার্স্ট থেকে ছোট সিলিন্ডারটা যদি আমরা বটম থেকে, এটাই নরমালি পাস করা হয়, যে ইয়ার্ন পাস ডায়াগ্রামটা থাকে এটা বটম দিয়ে ক্রস করে, অর্থাৎ এটার যে বটম পোর্শন আছে এটার সারফেস কন্টাক্টে এটা পাস করবে, দেন বিগার সিলিন্ডারটা আছে এটার উপর দিয়ে পাস করবে। এবং এই পাসিং এর সময়টাতে মূলত এই দুইটা হিটেড সিলিন্ডারের সারফেস কন্টাক্টে যখন পাস করতেছে ইয়ার্নগুলো, তো এর মাঝখানে মোটামুটি আমাদের যে ড্রাইংটা এটা কমপ্লিট হয়ে যেত। তবে কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন এটা খুবই সিম্পল একটা প্রসেস এবং খুবই। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ওই সিলিন্ডারে যে হিটটা যে দেওয়া হয়, ওই হ্যাঁ, সিলিন্ডারের হিটটা আবার ফির ওখানে পাস করা হয় কিভাবে স্যার সিলিন্ডার? সিলিন্ডারের হিটটা যেটা হচ্ছে, সিলিন্ডারের হিটটা মূলত হচ্ছে এখানে সিলিন্ডারের ভিতরে স্টিম পাস করা হয়, বুঝছো? তো ওই স্টিমটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে স্টিমটা এখানে দেওয়া হয় বাষ্পটাকে। তো এই স্টিমটাকে আবার যখন কনডেন্স হয়ে যায়, তো স্টিমটা থেকে যে ওয়াটার ফর্মে চলে যায়, ওয়াটার ফর্মটা আবার নিচ দিয়ে আরেকটা আউটলেট থাকে যেদিক দিয়ে ওই ওয়াটারটা বের হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আর যদি ডিসঅ্যাডভান্টেজ চিন্তা করি, তো এটা ডিসঅ্যাডভান্টেজ, এটা কম্পারেটিভলি একটু স্লো প্রসেস এবং ড্রাইং এফিসিয়েন্সিটাও কিছুটা যেহেতু অনলি দুইটা সিলিন্ডার ইউজ করা হয়, অনেক সময় দেখা যায় ইয়ার্নের সব অল সারাউন্ডিংস অনেক সময় প্রপারলি ড্রাই হয় না কিছু সময়, এবং অনেক সময় ইরেগুলার ড্রাইংও হয়ে থাকে। স্টিকি প্রপার্টি অফ সিলিন্ডার মানে হচ্ছে সিলিন্ডারের গায়ে অনেক সময় কোটিং না থাকার কারণে ওই আমাদের যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলো, অর্থাৎ স্টার্চ বা এই টাইপের যে মেটেরিয়ালগুলো আছে, এটা অনেক সময় কিছুটা স্টিকি হয়ে লেগে যায়, অনেক সময় এটা একটা প্রবলেম হয়, যার কারণে আনইভেন ড্রাইং হয়। মাল্টি সিলিন্ডার ড্রাইং, তো ইন দিস টাইপ অফ মেশিন, অর্থাৎ এই টাইপ যে মেশিনগুলোতে আমরা মাল্টি সিলিন্ডার ড্রাইং ইউজ করে থাকি, সেখানে 5 থেকে দেখো 5, 7 অথবা 11টা সিলিন্ডার আমরা ইউজ করে থাকি, সেম ডায়ামিটারের হবে এগুলো। এবং এগুলো ম্যাক্সিমাম গুলোতেই যেটা থাকে টেফলন কোটেড থাকে। টেফলন কোটেড হওয়ার কারণে আমার হিটটা ইজিলি পাস হবে, কিন্তু আমার এখানে যে স্টিকি প্রপার্টি যেটা ছিল, তো সেটা আর থাকবে না, খুব স্মুথলি এটা চলে যাবে। অর্থাৎ এখানে আর ওই ইনগ্রেডিয়েন্ট গুলো আর লেগে থাকার যে টেন্ডেন্সি বা স্টিকি যে একটা ইয়া ছিল, সেই টেন্ডেন্সিটা এখানে কম্পারেটিভলি কম থাকে, যে কারণে খুব ইজিলি এটা পাস করে চলে যাবে। এবং স্টিল সিলিন্ডার ইউজ করা হয়, এসএস অর্থাৎ স্টেনলেস স্টিলের। সরি, আমি একটু একটা ফোন রিসিভ করতেছি।
সরি, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম ভুলে গেছি। আচ্ছা। আচ্ছা, দেখো মাল্টি সিলিন্ডার ড্রাইং এর ক্ষেত্রে এখানে দেখো আমরা সিলিন্ডারগুলোকে হিট করার জন্য এখানে যে স্টিমগুলোকে পাস করি সেম ভাবে এখানে এই আমরা যে স্টিমটাকে পাস করতেছি সেই স্টিমটা যদি আবার এখানে কনডেন্স হয়ে যায় অর্থাৎ ওয়াটার ফর্মে চলে যায় এটাকে আবার আউটলেটের জন্য ছোট ছোট এখানে আবার আমাদের ইয়া লাগানো আছে চিকন এখানে পাইপ আছে প্রত্যেকটা নিচ দিয়ে এই পাইপের মাধ্যমে আমরা এটাকে আউটলেট পাইপ হিসেবে এখান থেকে আমরা ওই যে কনডেন্স যে ওয়াটারটা আছে সেটাকে বের করে নিয়ে আসতে পারি। ইনিশিয়াল স্যার একটা প্রশ্ন ছিল আর কি। বলো। যদি স্যার এখানে টেফলন কোটিং ইউজ করি তাহলে আগেরটার ক্ষেত্রে টেফলন কোটিং কেন ইউজ করা হয়নি আর কি? আগেরটার ক্ষেত্রে হয় না, ওটা ছিল আমাদের ইনিশিয়াল যে ইনভেনশন আছে না কিছু, যেমন ট্যাপেট লুম ছিল শুরুতে, তোমরা হিস্ট্রিতে যদি যাই শুরুর যে অবস্থা ছিল আমাদের, তো এখন আমরা কি বলে সাপোজ ডে বাই ডে তো টেকনোলজি ডেভেলপ হইতেছে, আমাদের টু সিলিন্ডারটা যেটা ছিল সেটা ছিল কনভেনশনাল ছিল, আর এখন মডার্ন যেটা হয়েছে মডার্ন যে কনসেপ্টটা সেটাতে মাল্টি সিলিন্ডার আসছে এবং এটাতে ডে বাই ডে ডেভেলপমেন্টের কারণে এই টেফলন কোটিংটা আসছে, কিন্তু ইনিশিয়াল অবস্থায় সেটা ছিল না। বুঝতে পারছো? জি স্যার। আর স্যার এখানে স্যার কিছুটা ড্রয়িং হয়ে যাওয়ার কথা না স্যার? হ্যাঁ, ড্রয়িং হবে না, মাল্টি সিলিন্ডার ড্রয়িং হবে না, কারণ এটা একটা নির্দিষ্ট টেনশন মেনটেন করা হয়, কারণ দুই পাশে আমাদের এখানে রোলার আছে টেনশন কন্ট্রোলের জন্য। আমাদের ওই যে ইয়ার পরেই আমাদের ফিড যতটুকু দিচ্ছি এতটুকুই আমি ডেলিভারি দিচ্ছি, বুঝছো? ইনপুট এবং আউটপুটটা সেম রাখা হচ্ছে এবং এটাকে একটা নির্দিষ্ট টেনশন মেনটেন করে সবসময় পাস করা হচ্ছে, মানে স্লিপেজ হয়ে যে চলে যাওয়া এটা আর হবে না। সামনের সিলিন্ডারগুলো যদি স্যার আমি রোটেশন বাড়াই দিতাম তাহলে তো ড্রয়িং হতো। হ্যাঁ, রোটেশন বাড়িয়ে দিলে তো ড্রয়িং হতো, তখন তো স্লাইভার থেকে ইয়ার্ন ফর্মে চলে যেত, আর আমাদের তো এখানে স্লাইভার নাই, যেহেতু ইয়ার্নই আছে, তো ইয়ার্ন দেখা যেত যে গিয়ে কিছুক্ষণ পরে এমন হয়তো যে কিছু সময় পরে বা যে কোনো একটা টাইমে নির্দিষ্ট সার্টিন পরে দেখা যেত এখানে ব্রেক করতো। তো ড্রয়িং করার আমাদের কি আসলে অবজেক্ট কি, কেন ড্রয়িং করবো এখানে বলো দেখি, তোমার মাথায় এটা কেন আসলো হঠাৎ যে ড্রয়িং করলে কি লাভ হইতো আমাদের এখানে, বা কেনই বা করতে চাচ্ছি আমরা ড্রয়িং? না স্যার, ড্রয়িং করলে স্যার পলিমার ওরিয়েন্টেশনটা আমি পলিমার ওরিয়েন্টেশন কি এখানে আমাদের দরকার? ওরিয়েন্টেশন দরকার হলো ফাইবার ফর্মে যখন থাকে, ফাইবার ফর্মে যখন থাকে তখন আমাদের ওরিয়েন্টেশন দরকার, কিন্তু আমরা তো এখন ইয়ার্ন ফর্মে আছে এবং ইয়ার্নটার স্ট্রাকচার যেন চেঞ্জ না হয় সেটা হলো আমাদের টার্গেট। এখন স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল তো আরো মুসিবত, কারণ ডাইং এ গিয়ে দেখা যাবে আনইভেন ডাইং হবে, যদি স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় এখানে কোনো কারণে, ওভারহিটের কারণে কিংবা ওই যে তোমার যেটা বলো ড্রয়িং এর কারণে, যদি কোনো কারণে পলিমারিক স্ট্রাকচার চেঞ্জ হয় তাহলে তো এটা গিয়ে আমার ইমপ্যাক্ট পড়বে ডাইং এ যাওয়ার পরেই, উইভিং যাই হোক করে ফেলবো, হয়তো টের পাবো না, চোখে দেখা যদি নাও যায়, কিছুটা যদি এরকম হয়েই থাকে তো এটা একটা ডিমেরিটস। যদি কোনো কারণে স্পিড ভেরিয়েশন হয়ে যায়, অর্থাৎ যদি স্পিড ভেরিয়েশনের কারণে যদি স্ট্রাকচার আর মলিকুলার স্ট্রাকচার চেঞ্জ হয়, তো এই কারণে এটার ইমপ্যাক্ট করবে ডাইং এ গিয়ে, তখন আনইভেন ডাইং হবে, তখন দেখা যাবে যে কোথাও ডাই মলিকুল অ্যাবজর্পশন বেশি হয়েছে, কোথাও কম হয়েছে, বুঝছো? তো আমরা তো চাচ্ছি না যে এটা হোক, বরং এরপরেও যদি হয়ে যায় তো এটা একটা প্রবলেম আমাদের, ডিসঅ্যাডভান্টেজ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলতেছিলাম ইনিশিয়াল সিলিন্ডারটা হিটটা একটু কম রাখা হয়, দেন আস্তে আস্তে এটাকে ইনক্রিজ করা হয়। তো এটা ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল এবং আমাদের ইয়ার উপরে ডিপেন্ড করে, যে নাম্বার অফ এন্ডস এর উপর ডিপেন্ড করে এটা কম বেশি করা হয়। আরেকটা যেটা হচ্ছে যখন লার্জ অ্যামাউন্ট অফ হিট ইজ গিভেন টু দ্য ইনিশিয়াল, যখন অনেক বেশিটা দিয়ে দেওয়া হয় তখন সাইজগুলো কি হয় যে কেকের মতো অনেকটা ব্যাক হয়ে এটা শক্ত হয়ে যায়, তো এই জন্য একটু যদি এটা স্লো প্রসেসে আস্তে আস্তে হিটটা বাড়ানো হয় তাহলে খুব ইজিলি এই কোটিংটা প্রপার হবে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট কোটিংটা আমরা পাবো। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাদেরকে আমি একটু যে আমাদের যে লিটারেচারটা আছে সেটাতে একটু নিয়ে যাই। আমাদের এই পেপারটাতেও কিছুটা এটা সাইজিং এর ব্যাপারে কিছু লেখা আছে, আমি একটু সেটাতে যাচ্ছি তোমাদের।
দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এটা ওই যে যেটা ছিল এখানে আমরা কিছুটা ফ্যাক্টরি যে ডাটাগুলো থেকে আমরা একটা লিটারেচার আমাদের পাবলিশ হয়েছিল বলেছিলাম তোমাদেরকে। তো সেখান থেকে আসলে একটু আমরা দেখি এখানে যদি আমরা চিন্তা করি যে এখানে কয়েকটা জিনিস ইনফরমেশন বেশি আছে, সেটা হচ্ছে যে এটা আমি তোমাদেরকে দিয়ে দিব না, সমস্যা নেই। এখানে দেখো 75 থেকে 80% energy of complete sizing process is consumed to evaporate the water from size paste। অর্থাৎ এই সাইজ পেস্ট থেকে আমরা যে ওই যে ওয়াটারটা যে রয়ে গেছে এই ওয়াটারটাকে ইভাপোরেট করার জন্য আমাদের 75 থেকে 80% এনার্জি এখানে কনজিউম হচ্ছে। আরেকটা যেটা হচ্ছে যদি স্পিড চিন্তা করি যে ম্যাক্সিমাম স্পিড কত থাকে সাইজিং মেশিনের, তো এটা 120 মিটার পার মিনিট কটনের জন্য আমরা পেয়ে থাকি। মেশিন টু মেশিন ভেরি করবে, আবার অনেক পুরোনো মেশিনের ক্ষেত্রে এটা আমরা পারি না অনেক সময়। তো নর্মালি আমাদের যে মডার্ন মেশিনগুলো আছে সেখানে, অর্থাৎ যে সাইজিং মেশিন আছে 120 মিটার পার মিনিট। এবং দেখো সিলিন্ডারগুলো টেফলন কোটেড থাকবে এবং টেফলন কোটেড সিলিন্ডার এটা আমরা ম্যাক্সিমাম 32 পর্যন্ত অনেক সময় পেয়ে থাকি। যখন 32 থাকে তখন কিন্তু ওখানে অনেক হিউজ পরিমাণ থাকে, সাইজ বক্স অনেক বেশি থাকে। যেমন অনেক সময় 4টা সাইজ বক্স থাকে। আমরা 2টা সাইজ বক্স দেখেছি ফিগারে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা স্পেশাল সাইজিং মেশিন যেগুলো থাকে অনেক আ কি বলে হাই ডেনসিটি ফেব্রিক তৈরি করার জন্য, সেখানে অনেক সময় 4 সিলিন্ডারও আমরা 4 সাইজ বক্স 4টা সাইজ বক্স ইউজ করে থাকি। তো আরেকটা যেটা দেখো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে ইনফরমেশন, সেটা হলো ড্রাইং সিলিন্ডার যেটা আমরা ইউজ করতেছি সেটার ডায়ামিটারটা 76 থেকে 86 সেন্টিমিটার হয়ে থাকে। এবং ওয়ার্কিং উইডথস বলতে বোঝাচ্ছি যে যতটুকু উইডথের লেয়ার মানে ইয়ার্ন আমরা এটার উপর দিয়ে পাস করতে পারি, এটা 1.5 থেকে 1.8 মিটার পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ যে শীট আছে শীটের যে উইডথ সেটা 1.5 থেকে 1.8 মিটার পর্যন্ত হতে পারে। টেম্পারেচার 100 থেকে 150 পর্যন্ত এটা ভেরি করে। এবং এখানে দেখো ময়েশ্চার ম্যানেজমেন্টের আলাদার জন্য আমরা এখানে একটা সেন্সর ইউজ করে থাকি সামনের দিকে, যাতে করে আমাদের ময়েশ্চারটা যেন অ্যাপ্রোপ্রিয়েট থাকে। ফাইনালি যে আমরা ওই ইয়ার্নটা আমরা পাচ্ছি সেই ইয়ার্নটাকে 6 থেকে 7% ময়েশ্চার রিগেন ইজ রিকমেন্ডেড থাকে। তো এটাকে মেনটেন করার জন্য আমরা যে মডার্ন মেশিনগুলোতে ময়েশ্চার মেজারিং টুলস লাগানো থাকে, অর্থাৎ একটা সেন্সর লাগানো থাকে। একটা বা একাধিক থাকে, আসলে একটা না, অনেকগুলো পয়েন্টে থাকে। আচ্ছা, বাকিগুলো ওখানে আছে মোটামুটি। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার যদি সিলিন্ডার গুলোর কি মানে সাইজের যদি ভেরিয়েশন হয় সেক্ষেত্রে কি ড্রাইং এর উপর কোনো এফেক্ট পড়ে এটা? সাইজ ভেরিয়েশন হলে তখন আমাদের ওইটাকে স্পিড আলাদাভাবে ডিফারেন্ট ওয়েতে কন্ট্রোল করতে হবে। কারণ যখন ডায়ামিটার চেঞ্জ হয়ে যাবে তখন কি তুমি সেম আরপিএম এ চালাইলে কি সেম আরপিএম এ ফ্লোটা থাকবে? যেটা ডায়া কম হবে এটার স্পিড কি করতে হবে, বেশি লাগবে না কম লাগবে বলো তো? ধরো কোনো একটা 4টা সিলিন্ডার আমরা ইউজ করতেছি, সাপোজ ধরে নাও যে কোনো একটা সিলিন্ডারের ডায়ামিটার অনেক কম আর বাকিগুলো সেম আছে। তো আমি চাচ্ছি যে একটা সেম কন্টিনিউয়াস ফ্লো থাকবে, কনস্ট্যান্ট স্পিড থাকবে। তাহলে যেটার ডায়ামিটার কম ওটার স্পিড কেমন থাকবে? কম হবে না বেশি বেশি হবে? স্যার। বেশি থাকবে। আরে যে প্রশ্ন করতেছে তারে বলতে দাও। বেশি হবে। কেন বেশি দিতে হবে বলো? কারণ স্যার ওটা মানে পার মিনিটে স্যার ওটা ঘূর্ণনের হুম। পরিমাণ তো বেশি হবে যেটা অর্থাৎ ডায়ামিটারটা ছোট। অর্থাৎ যে সারফেস স্পিড যেটা আমরা বলি, অর্থাৎ সারফেসের একবার রোটেশনে যতটুকু মানে ও দূরত্ব মানে যতটুকু লেন্থ ও ক্রস করতেছে বা অতিক্রম করতেছে এটা কম হয়ে যাবে, এই জন্য এটার আরপিএমটা বাড়াইতে হবে। এই বাড়ানোটা আবার ক্যালকুলেশন করে নিতে হবে যে ওগুলোর ডায়ামিটার কত, এটার ডায়ামিটার কত, সেই হিসেবে। তো এই জন্য আবার ওইখানে আমাকে হয় সার্ভো মোটর ইউজ করতে হবে, তা না হলে আমাকে এখানে গিয়ার রেশিও ইউজ করে সেটাকে আবার মিলাইতে হবে। তো এই সমস্ত ঝামেলাকে অ্যাভয়েড করার জন্যই মূলত সেম নিয়ে নিয়েছে, যাতে এই ঝামেলাগুলো না থাকে। আবার আলাদা মোটর ইউজ করা, আবার আলাদা গিয়ার রেশিও ইউজ করা। এটা তো হলো স্যার যে যদি আমরা মানে নিজেদের মধ্যে ভেরিয়েশন করি, বাট আমরা হ্যাঁ মানে যদি টোটাল চারটাকে যদি সে ছোট করি অথবা চারটাকে হ্যাঁ বড় সাইজ করি না, সেক্ষেত্রে কি কোনো এফেক্ট হবে? অসুবিধা নেই, এটা অসুবিধা নেই। মেশিন ম্যানুফ্যাকচারাররা যদি এটা একটু চেঞ্জ করে দেয়, কম বেশি করে, সেটার কোনো অসুবিধা নেই।
চারটা আচ্ছা যদি আচ্ছা, সেম ভাবে যদি, সরি আমি বুঝতে পারিনি তাহলে তোমার কোশ্চেন। যদি চারটাকে আমরা একসঙ্গে ডায়ামিটার বেশি রাখতে চাই একটু, তো রাখা যাবে। তবে এখন আবার দেখতে হবে যে যখন আমি সবগুলো, যখন ধরো 7টা বা 9টা বা 11টা সিলিন্ডার আমরা ইউজ করতেছি, মেশিনের একটা হাইটেরও ব্যাপার আছে, একটা স্ট্যান্ডার্ড হাইট বা একটা ফ্লোরের হাইটের ব্যাপার আছে। যখন সিলিন্ডার ইউজ করি, সিলিন্ডারগুলো আসলে নরমালি যেমন লেন্থও বেড়ে যাবে মেশিনে, তো লেন্থ না বাড়িয়ে সিলিন্ডারগুলো নরমালি ভার্টিক্যালি উপরের দিকে উঠানো হয়। তো আমি যত ইচ্ছা তত ডায়ামিটার ইচ্ছা মতো বাড়াইতে পারবো এরকমও না। আবার একেবারে যখন কমিয়ে দিব তখন আবার প্রপার ড্রাইং এরও একটা ব্যাপার আছে। তো সেই হিসেবে এই সমস্ত কিছুকে কনসিডার করে যারা মেশিন ম্যানুফ্যাকচারার, অর্থাৎ যারা কিনা এই সাইজিং মেশিনগুলো ম্যানুফ্যাকচার করে, তারা এটাকে একটা অপটিমাম রাখার চেষ্টা করে। বুঝতে পারছো? জি স্যার। তো আমরা যদি এটার অ্যাডভান্টেজ গুলো দেখি, এটা একটা হাই স্পিড প্রসেস, ইউনিফর্ম ড্রাইংও হচ্ছে আমাদের এখানে, এবং নন স্টিকে সো স্মুথ ড্রাইং এফিসিয়েন্সিও হাই, লেস টাইম রিকোয়ার্ড। ডিসঅ্যাডভান্টেজের ভিতরে আছে এটার মধ্যে দেখো, যদি হাই ভিসকাস লিকার আমরা ইউজ করি, হাই ভিসকাসিটি স্টিকি প্রপার্টি মে অবজার্ভ। অনেক সময় এইটার পরেও টেফলন কোটেড থাকার পরেও এরপরে অনেক সময় দেখা যায় যে অনেক হাইলি ভিসকাস যখন আমরা কোনো সলিউশন ইউজ করি, তখন কিছুটা ওই যে স্টিকি প্রপার্টির কারণে কিছু ম্যাটেরিয়াল অর্থাৎ ইনগ্রেডিয়েন্ট গুলো অনেক সময় সিলিন্ডারে লেগে যেতে পারে। ওইটাকে আবার ক্লিন করে নিতে হয়। ধরো একটা চালানোর পরে ওইটাকে আবার ক্লিন করে দেন, পরের যে আমাদের সেকেন্ড যে আমাদের অর্ডার আছে সেটাকে আবার আমরা রান করি। এখানে দেখো ফ্রিকশনের কারণে কিছুটা, যেহেতু এখানে সিলিন্ডারের সংখ্যা অনেক বেশি, তো ফ্রিকশন যেহেতু সিলিন্ডারের সাথে ইয়ার্নের ফ্রিকশনও কম্পারেটিভলি একটু বেশি, তো কিছু সময় কিছু কিছু ইয়ার্নের ক্ষেত্রে বিশেষ করে ওই যেগুলো ওপেন এন্ড ইয়ার্নের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় হেয়ারিনেস প্রপার্টি দেখা যায়, কিছুটা হেয়ারিনেসও অনেক সময় ভিজিবল হয়। আরেকটা হলো শাইনিং ইফেক্ট, যখন ওভারহিট হয়ে যায় তখন এই ইফেক্টটা আসে। মানে কোনো কোনো জায়গাতে দেখবো যে আমরা যখন কিছু ফেব্রিক, লোকাল ফেব্রিকও দেখি, অনেক সময় দেখবো যে যদি মার বা স্টার্চ থেকে যায়, বাজার থেকে যে সমস্ত লুঙ্গি বা এই টাইপের কোনো ফেব্রিক দেখবো, লুঙ্গিগুলো একেবারে চকচক করতেছে, মানে এত বেশি ইয়া করছে, ওগুলো কি করে জানো, ওগুলো ফাইনালি যেটা করে ওইটা একেবারে ফিনিশিং এর পরে আবার মার দিয়ে দেয়, যাতে ওই হ্যান্ড ফিলে বোঝার উপায় না থাকে এটার থিকনেস কেমন বা কি কোনো জায়গায় কোনো হোল টোল থাকলে ওটা বোঝা যায় না। তো এই টাইপের ওই জাস্ট আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম যে শাইনিং ইফেক্ট বলতে বোঝায় যে ওই ধরনের একটা ইফেক্ট চলে আসে বিমের ভিতরে, কিছু কিছু জায়গাগুলো অনেক মানে গ্লোসি হয়ে যায়, ওখান থেকে ধরো রিফ্লেক্ট করবে লাইট, এরকম দেখা যায়। তো এটা অনেক সময় হয় ওভারহিটের কারণে হয়ে থাকে। ইয়ার্ন শেপ মে হ্যাম্পার, এটা সবসময় হয় না, সামটাইমস এই ধরনের ঘটনা ঘটে যেটা বললাম, তখন আবার এটার প্রবলেম হয়ে যায়। ইয়ার্নের শেপ যদি চেঞ্জ হয়ে যায় তখন এটা খুব প্রবলেম হয়ে যায়, কেননা যখন প্রবলেম, এটা মূলত সিনথেটিক ইয়ার্নের ক্ষেত্রে যদি হয়ে থাকে অনেক সময়, যদি আমরা ধরো টেম্পারেচারটা কন্ট্রোল করতে না পারি তখন এটা হয়ে থাকে, অর্থাৎ মলিকুলার স্ট্রাকচার অনেক সময় চেঞ্জ হয়ে যায়, যেটার ইম্প্যাক্ট ডাইং এ গেলে খুব ভালোভাবে বোঝা যায়। এটা একটা টেকনিক হট এয়ার ড্রাইং। তো হট এয়ার ড্রাইংটা আমি নিজেও দেখি নাই, খালি থিওরিটিক্যালি পড়ছি, তোমাদেরকেও পড়াইতেছি। হট এয়ার ড্রাইংটা হচ্ছে ওয়ান টাইপ অফ ড্রাইং। এখানে দেখো, দ্য ড্রাইং ইউনিট ইজ এ ক্লোজড চেম্বার কন্টেইনিং এ নাম্বার অফ গাইড রোলার্স। এখানে অনেকগুলো গাইড রোলার আছে। দেখো ভিতরে যে রাউন্ড, কি বলে, এই যে রাউন্ড ক্রস সেকশন কিছু দেখতে পাচ্ছ, সার্কুলার কিছু 1 2 3 4 5 6টা গাইড দেখা যাচ্ছে। তো এই 6টা গাইড রোলার ইউজ করা হচ্ছে এখানে, এবং এক পাশ থেকে এটাকে পাস করা হচ্ছে এবং আরেক পাশ থেকে এটাকে মানে ইনপুট এবং আউটপুটের জন্য জাস্ট দুইটা, একটা বড়, যদি আমরা চিন্তা করি বিশাল বড় একটা চেম্বার, এই চেম্বারের এক পাশ দিয়ে এয়ারটা ইনপুট হবে, আরেক পাশ দিয়ে বের হয়ে যাবে। তো এর ভিতরে আমরা হট এয়ারটা ব্লোন করা হবে, অর্থাৎ এটার ভিতরে পাস করা হবে এই চেম্বারের ভিতরে, এবং এইটা যখন পাস হয়ে চলে যাবে এবং ইয়ার্নটা যখন বের হয়ে আসবে, তখন এই ইয়ার্নের যে আমরা যে ড্রাই করতে চাচ্ছিলাম সেই ড্রাইংটা কমপ্লিট হবে। এটা মেইনলি আমরা আমি যেটা দেখেছি লিটারেচারে, সেটা হচ্ছে যে এটা এখনো আমরা কমার্শিয়ালি ওইভাবে ইউজ করতেছি না হট এয়ার ড্রাইংটা। হ্যাঁ, এবং এটা অনেক কস্টলি প্রসেস। আমরা যদি একটু অ্যাডভান্টেজ গুলো দেখি, এটাতে রেগুলার ড্রাইং হয়, নো নো শাইনিং ইফেক্ট, এটাতে কোনো শাইনিং ইফেক্ট থাকবে না। নন স্টিকি প্রপার্টি, স্টিকির তো কোনো সুযোগই নেই। হাই স্পিডের পসিবল, বাট যেটা হয় এটা কস্টলি প্রসেস, এটা অনেক কস্টলি হয়ে থাকে। ক্লোজ চেম্বারের কারণে অনেক সময় লাগে।
যদিও স্পিড বেশি, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা সিঙ্গেল এন্ড, আমি তোমাদেরকে একটা, ওইটা আমাদের গত স্লাইডে ছিল না, অর্থাৎ গত বছর যাদেরকে পড়াইছি, তো এবার তোমাদেরকে একটু পড়াবো সেটা তুমি আমাদেরকে আমাকে একটু মনে করাই দিও তোমরা। সেটা হচ্ছে যে সিঙ্গেল এন্ড সাইজিং, এটা আমাদের স্যাম্পল প্রিপারেশনের ক্ষেত্রে আমরা এটা খুব ইউজ করে থাকি। সিঙ্গেল এন্ড সাইজিং অর্থাৎ একটা সিঙ্গেল এন্ডকে সাইজিং করা যায়। আমরা ল্যাবে যখন আমাদের ল্যাবেও আছে সেটা সিসিআই এ, যদি আমাদের ল্যাবগুলো চালু হয় আমরা দেখাইতে পারবো ইনশাল্লাহ। ওই সিঙ্গেল এন্ড সাইজিংটা আমি তোমাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। সিঙ্গেল এন্ড সাইজিং এর যে ইয়াটা, সেখানে অনেক বেশি সময় লাগে। একটা মাত্র এন্ড সাইজিং হয়ে এট এ টাইম এটা ওয়ার্পিং হয়ে যায়, মানে আগে সাইজিং হয় এরপর ওয়ার্পিং হয়, একেবারে এটা প্যাকেজ থেকেই সরাসরি এই প্রসেসে একেবারে ওয়ার্পিং প্রসেস কমপ্লিট হয়ে যায়। তো সেটা আমি ইনশাআল্লাহ দেখাবো তোমাদেরকে। তো এটা তোমরা আমাকে একটু মনে করাই দিও যদি ভুলে যাই, এটা যদি না পড়াই থাকি, কারণ আমার স্লাইডে নাই, ওইটা আমি অ্যাড করব। আরেকটা যেটা হচ্ছে লেস সুইটেবল ফর ফাইন ইয়ার্নের জন্য এটা নট সুইটেবল, কারণ ব্রেকেজ বেশি হয়। ডিফিকাল্ট টু মেনটেন টেম্পারেচার মেনটেন করাটা অনেক ডিফিকাল্ট হয়ে থাকে, অর্থাৎ প্রপার টেম্পারেচার মেনটেন করা, ইউনিফর্ম টেম্পারেচার মেনটেন করে সবসময় ড্রাইং করা। ইনফ্রারেড ডাইং, এটাও ইনফ্রারেড ডাইং এও সেম। এখানে একটা চেম্বার থাকবে, এটা একটা প্লেট থাকবে। দেখো, চেম্বার কনসিস্ট অফ এ প্লেট হুইচ ইজ কনস্ট্যান্টলি হিটেড বাই গ্যাস ফ্লেম। তো এখানে গ্যাস ফ্লেমের মাধ্যমে এই প্লেটটাকে হিটেড করা হয়। তো ওয়ার্কশিট ইজ পাসড ওভার দ্য প্লেট, এই প্লেটের উপর দিয়ে ওয়ার্কশিটটা পাস করা হয়, ড্রাইড ইন দ্য প্রসেস, এবং এই প্রসেসের পরে এটাকে ড্রাইং করা হয়। এই গ্যাস ফ্লেমটা, এটা ইলেকট্রনিক প্লেট মে বি ইউজড, এখানে ইলেকট্রনিক প্লেটটা সম্ভবত ইউজ করা হয়। অ্যারেঞ্জমেন্ট শুড বি মেড টু থ্রো আউট দ্য ময়েশ্চার রিমুভড ফ্রম দ্য ইয়ার্ন। দিস মেশিন ইজ নট ইউজড অ্যালোন, এই মেশিনটা একাকী ইউজ হয় না, অর্থাৎ এটা কম্বাইন্ড ড্রাইং এর ক্ষেত্রে, অর্থাৎ শুধুমাত্র এটা দিয়ে ড্রাইং হবে এরকম না। সাপোজ ধরো আমাদের এর আগে যে হট এয়ার ড্রাইংটা আছে, এই হট এয়ার ড্রাইং এর সঙ্গে এটাকে অ্যাড করে দেওয়া হলো, তাহলে যেটা হলো, তো কম্বাইন্ড ড্রাইং এর ক্ষেত্রে আমরা ইনফ্রারেড ড্রাইংটা যেটা আছে সেটা ইউজ করে থাকি। এটার ওই জন্য শাইনিং ইফেক্ট, কারণ এখানে তো আসলে সারফেস কন্টাক্টে নাই ওরকম, তো ওই হিসেবে সিলিন্ডারে যেরকম লং টাইম সারফেস কন্টাক্টে থাকে, যে শাইনিং ইফেক্টটা থাকে, তো সেটা এখানে হওয়ার সুযোগই নেই। ড্রাইং এফিসিয়েন্সি কম্পারেটিভলি হাই, বাট অনেক সময় দেখা যায় যে কম্বাইন্ড যেহেতু থাকে, তো অনেক বেশি হিট হয়ে যাওয়ার কারণে ইয়ার্নগুলো বার্ন করতে পারে। এটার কস্ট যেহেতু ডাবল এখানে প্রসেস করতে হয়, সিঙ্গেল এটা দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট আমরা ড্রাইংটা পাই না, তো এটার কস্টও কম্পারেটিভলি বেশি হয়। রিস্ক অফ অ্যাক্সিডেন্টও রয়ে গেছে, ইউনিফর্ম হিটিংটাও ডিফিকাল্ট মেনটেন করা। দেখো, যে একটু আগে বলতেছিলাম যে কম্বাইন্ড ড্রাইং এর ক্ষেত্রে আমরা দুইটা ড্রাইং প্রসেসকে যখন কম্বাইন্ডলি কোনো একটা প্রসেসে অ্যাড করব, দুই টাইপের ড্রাইং, তখন এটাকে আমরা বলে থাকি কম্বাইন্ড ড্রাইং। এর ভিতরে প্রি হিটিংটা করা হয় সিলিন্ডার ড্রাইং এর মাধ্যমে, অনেক সময়, বেশিরভাগ সময় এরকমই হয়। অর্থাৎ ইনিশিয়াল অবস্থাটায় সাপোজ ধরে নিলাম আমরা সিলিন্ডার ড্রাইংটা ইউজ করতেছি, যেখানে টেম্পারেচারটা খুব কম রাখা হয়, এরপরে আমরা হট এয়ার ড্রাইং অথবা ইনফ্রারেড ড্রাইংটা অ্যাড করে দিলাম। ফ্যাক্টরস টু বি কনসিডার্ড হোয়াইল ড্রাইং এর সময় আমরা যে সমস্ত ফ্যাক্টরগুলোকে আমাদের কনসিডার করতে হয়, সেই ফ্যাক্টরগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ইপিআই কাউন্ট, ওয়ার্ক কাউন্ট যেটা আমরা বলতেছি, টুইস্ট, অর্থাৎ হায়ার টুইস্টেড নাকি লোয়ার টুইস্টেড, সেটা আমাকে কনসিডার করতে হবে। কনসেন্ট্রেশন অফ লিকার, সাইজ পিকআপ, স্পিড অফ রানিং, অর্থাৎ কত স্পিডে আমি চালাচ্ছি মেশিনটা, সিস্টেম অফ ড্রাইং, কোন সিস্টেমটা আমি ফলো করতেছি। তো এটা এই পর্যন্তই আমি আজকে শেষ করবো। নেক্সট ক্লাস থেকে আমরা এই ফিলামেন্ট ইয়ার্নের সাইজিং নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো যদি ইপিআই দেখো, ইফ ইপিআই ইজ মোর, ওয়ার্কশিট ডেনসিটি ইনক্রিজ অ্যান্ড দ্য ড্রাইং টাইম রিকোয়ার্ড মোর, এটা খুব সহজেই বোঝা যাইতেছে যখন ইপিআই বেশি থাকে। ইপিআই মানে কি বলতো? এন্ডস পার ইঞ্চ। এন্ডস পার ইঞ্চ, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এন্ডস পার ইঞ্চ যখন বেশি হবে, তার মানে কি ফেব্রিকের ডেনসিটিটা বেশি হবে, অর্থাৎ কম্প্যাক্ট ফেব্রিক তৈরি হবে, হাইলি ডেন্স ফেব্রিক যখন তৈরি হয়, তো সেই ক্ষেত্রে আমাদের ড্রাইং এর টাইমটাও একটু বেশি লাগবে, সহজেই বোঝা যাচ্ছে। আরেকটা হচ্ছে কাউন্ট অফ ওয়ার্পিয়ান, হায়ার কাউন্ট, তার মানে হায়ার কাউন্ট বলতে এখানে আমরা এনিটার হায়ার এনি, অর্থাৎ যদি আমরা অর্থাৎ হায়ার কাউন্ট মিনস এখানে ফাইনাল ইয়ার্ন যদি হয়, তো ড্রাইং কুইকলি ড্রাইং হবে। ইফ ইয়ার্ন ইজ কোর্সার, যদি ইয়ার্নটা কোর্সার হয়ে, তো মোর টাইম রিকোয়ার্ড টু ড্রাই, একটু কম্পারেটিভলি টাইমটা বেশি লাগে। টুইস্ট অফ ইয়ার্ন,
টুইস্ট অফ ওয়ার্ক পিরিয়ডটা যদি হায়ার টুইস্টেড হয়ে থাকে, তো হায়ার টুইস্টেড কারণে লোয়ার ড্রাইএবিলিটি, তো ড্রাইএবিলিটিটা কম্পারেটিভলি একটু কম থাকে, দ্যাট মিন্স টাইম কি হবে এখানে, কম না বেশি লাগবে? স্যার বেশি লাগবে। একটু বেশি লাগবে। কনসেন্ট্রেশন অফ লিকার, লিকারের কনসেন্ট্রেশন যদি হায়ার কনসেন্ট্রেশন হয়ে থাকে তাহলে কি লোয়ার ড্রাইএবিলিটি, দ্যাট মিন্স সেম একইভাবে এটার ক্ষেত্রেও একটু টাইমটা যদি আমরা হাইলি ভিসকাস লিকার ইউজ করে থাকি তো কম্পারেটিভ একটু বেশি টাইম দিতে হবে। সাইজ পিকআপ পার্সেন্টেজ, হাই পিকআপ পার্সেন্টেজ, ড্রাইএবিলিটি লোয়ার, একই সেম ভাবে আমাকে একটু টাইমটা বেশি দিতে হবে। এটা আসলে কাউন্ট টু কাউন্ট ভেরি করবে, কারণ আমাদেরকে আমরা যদি একটা স্ট্যান্ডার্ড কাউন্ট চিন্তা করি, তো স্ট্যান্ডার্ড কাউন্ট নিয়ে যদি চিন্তা করি, সবগুলো 40 কাউন্ট নিয়ে আমরা কাজ করতেছি, তো 40 কাউন্টের মধ্যে যদি সাপোজ ধরে নিলাম যে টিপিএ নিয়ে যদি চিন্তা করি, তো 40 কাউন্টের যেটা টুইস্ট বেশি হবে আর যেটা টুইস্ট কম আছে, টিপিএ কম আর বেশি, তো সেটার ক্ষেত্রে যেটার টুইস্ট বেশি আছে সেটার কি হবে, ড্রাইং এর টাইমটা কম্পারেটিভলি একটু বেশি দিতে হবে। আমরা যদি আবার ডিফারেন্ট কাউন্ট নিয়ে যদি একসাথে কম্পেয়ার করি তখন কিন্তু আসলে অ্যাপ্রোপ্রিয়েট আমরা এটা থেকে এই রেজাল্টের সাথে ম্যাচ করতে পারবো না। আরেকটা হলো স্পিড অফ রানিং, মোর স্পিড লোয়ার এবিলিটি, বিকজ যখন হাই স্পিডে চলবে তখন এবিলিটিটা কমে যাবে। তো এই জন্য অনেক সময় দেখা যায় প্রপার ড্রাইংটার পিছনে আমাদের যে মেশিনের স্পিড সেটাও একটা বড় একটা ফ্যাক্টর, কারণ এই কন্ট্যাক্টের যে টাইমটা এটা অনেক কমে যায়। সিস্টেম অফ ড্রাইং, এটা কোন ড্রাইং সিস্টেম আমরা ফলো করতেছি, যদি আমরা দেখো এখানে টাইমটা যদি হট এয়ার ড্রাইং হয়ে থাকে, সিলিন্ডার ড্রাইং হয়ে থাকে, 2 সিলিন্ডার, মাল্টি সিলিন্ডার, যখন আমরা মাল্টি সিলিন্ডার ড্রাইংটা ইউজ করব তো এটা এই মাল্টি সিলিন্ডার ড্রাইং এর টাইমটা কম্পারেটিভলি আমার সবচেয়ে কম লাগবে এবং সবচেয়ে বেশি লাগবে যদি হট এয়ার ড্রাইংটা হয়ে থাকে। বলো, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমি ক্লোজ করব, আরেকটা কাজ স্যার আছে। ইনফ্রারেডটা আমাদেরকে বলছেন যে কম্বাইন্ড ইউজ করে, বাট সিঙ্গেললি হলে কি প্রবলেম হতো? সিঙ্গেল যেটা হইতো ইমপ্রপার ড্রাইং হইতো, কারণ ইনফ্রারেডে ওই যে প্লেটের উপর দিয়ে পাস করা হয়, এই প্লেটের উপর দিয়ে পাস করার কারণে ওই একটা সাইড শুধুমাত্র ড্রাইং হয়, বোথ সাইড, অর্থাৎ যে উপরের যে আপার যে পোর্শনটা আছে এটা প্রপারলি ড্রাইং হয় না, মানে আনইভেন ড্রাইং যেটাকে বলি আমরা, অর্থাৎ ইভেনলি ড্রাই হবে না, শুকাবে না, সেই প্রবলেমটা হয়। এই জন্য এটাকে ওই দেখা যায় যে সিলিন্ডার ড্রাইংটা আগে সঙ্গে পরে আবার এটাকে ফাইনাল স্টেজে অ্যাড করা হয়, অথবা দেখা যায় সিলিন্ডার ড্রাইং এর সঙ্গে আমরা হট এয়ার ড্রাইংটা ইউজ করি, এরকম আর কি কম্বাইন্ড ইউজ করা হয়। হট এয়ার এবং ইনফ্রারেডটা মানে সিঙ্গেল স্টেজে ইউজ করা হয় না, বা ইউজ করে রেজাল্ট এখনো পর্যন্ত ভালো আসে নাই। আর জি কিছু স্যার। বলো। সাইফুল আসছে? এই সাইফুল আসছে তোমাদের? সাইফুল ক্লাস করে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আইসালাম, কি ব্যাপার তোমার, শুরুতে পাই না তোমার, ঘটনা কি? স্যার জয়েন করতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন ঘটনা হচ্ছে ওই যে তোমাদের কেউ কি ওই যে ইয়াতে কি জানি একটা ইয়া দেখলাম, ওই সোয়েটার কন্টেস্টে কেউ কি ইয়া করছো, তোমরা কেউ কি অ্যাপ্লাই করছো সেখানে? সোয়েটার ডিজাইন না কি জানি আছে একটা, $1000 একটা ইয়া দিছে, নোটিশ হয়েছে কি $500 $700, আমাদের বুটিক্সের একটা নোটিশ পাইছো তোমরা, সেই নোটিশটা কেউ কি অ্যাটেন্ড করছো সেখানে বা অ্যাপ্লাই করছো, এরকম কেউ আছো? জানো কি ওটার ব্যাপারে কিছু তোমরা? না স্যার, কিছুই তো ওরকম জানি না। না স্যার জানি না তো। মুশকিল অবস্থা দেখি। এই সাইফুল, আমি তোমাকে ইয়াটা দিয়ে দিব না, আমি সাইফুলকে দিয়ে দিব না, তোমাদের সঙ্গে শেয়ার করবো না, নোটিসে তোমার লাস্ট ডেট চলে গেল কিনা। আচ্ছা আমি দিব না তাহলে তোমাদেরকে। তোমরা ওই সোয়েটার কন্টেস্টে অ্যাপ্লাই করতে পারো, এখানে ডিজাইনের জন্য ইয়া চাইছে, আগে রেজিস্ট্রেশন করতে হবে, এরপরে তোমরা গ্রুপ আকারেও কাজ করতে পারো, ইন্ডিভিজুয়াল ইয়া করলাম, প্রেজেন্টেশনটা ইন্ডিভিজুয়াল হলো, গ্রুপে কাজ করতে পারো। এই ইয়ার উপরে তোমার ওই এটা মূলত হইতেছে এই যে সাস্টেনেবল সোয়েটার ডিজাইন কন্টেস্ট 2021, বুঝছো? এটা লাস্ট ডেট হচ্ছে 20 তারিখ, তার মানে ডেট আছে এখনো, বুঝছো? 20 তারিখে লাস্ট ডেট, এর ভিতরে অধ্যয়নরত শিক্ষার্থীরা, শিক্ষক, কর্মকর্তা সকলে অ্যাপ্লাই করতে পারে। তো রেজিস্ট্রেশন করার জন্য লিংক দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে, দেখো নোটিশটা আছে এখনো, বুঝছো? প্রথম পুরস্কার $1000, দ্বিতীয় পুরস্কার $700, তৃতীয় পুরস্কার $500। এছাড়া শর্ট লিস্টে 20 জনকে সার্টিফিকেট প্রদান করা হবে। তো বেলা স্যারের সাইন করা, তোমরা দেখো যদি কেউ সুযোগ থাকে, যেহেতু এখন ফ্রি আছো একটু, তো অ্যাপ্লাই করতে পারো।
আমাদের ফেব্রিকে যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারো, অসুবিধা নেই। এটা শুধু ফ্যাশন ডিজাইনের জন্য না, সবার জন্য ওপেন। ঠিক আছে তাহলে। সাস্টেইনেবল ডিজাইন বলতে কি সাস্টেনেবল বুঝাইছেন? ডিজাইন বলতে সাস্টেনেবল ম্যাটেরিয়াল ইউজ করা, বুঝছো? এমন ম্যাটেরিয়াল স্যার। ইউজ করলাম যেটা কিনা এনভায়রনমেন্টের জন্য ফ্রেন্ডলি, এনভায়রনমেন্টের জন্য হার্মফুল না, এরকম কোনো ম্যাটেরিয়াল ইউজ করলাম, বুঝছো? কিংবা এটা রিসাইক্লিংটা খুব ইজি হবে বা এই টাইপের। তোমরা একটু একটু এটা নিয়ে লিটারেচার রিভিউ করতে হবে তোমাদের, বুঝছো? জি স্যার। স্যার তোমরা মানে প্রসেসটা আমাদের বলতে হবে যে এই জিনিসটা এইরকম ভাবে বানানো যেতে হ্যাঁ, পারে। তোমরা টোটালটাই তোমাদের নিজে হাতে করতে হবে। কিংবা তোমরা অন্য কোথাও থেকে বানাইতে পারবা, কিন্তু টোটাল আইডিয়াটা তোমাদের লাগবে। ধরো যে কোনো একটা আমাদের বিভিন্ন জায়গায় সোয়েটার তৈরি করে না, লোকাল আমাদের তেজগাঁতেও আছে কোথায় যেন, আমি দেখছিলাম বেগুনবাড়িতেও আছে কোথায় যেন, ইয়ে আছে, ওই ইয়া বানায় ওরা, সোয়েটার তৈরি করে, ব্যাক পার্ট তৈরি করে, ফ্রন্ট পার্ট তৈরি করে, এরপর লিঙ্কিং মেশিনের মাধ্যমে এটা জাস্ট এটা দুটো অ্যাড করে দেয়, আর কিছু না। তো তোমরা আগে কনসেপ্টটা যদি বা লিটারেচার রিভিউ করে বা ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, ওনাদের সাথে কথা বলে যদি একটু ইয়া করো, কারণ আমি ডিটেলস আসলে খবর নেই, সময় পাইনি। তো তোমরা যে কেউ অ্যাপ্লাই করতে পারো সেখানে, হ্যাঁ, সুযোগ আছে। ওনাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে, ওনাদের সাথে কন্ট্যাক্ট করে ডিটেলসটাও জানতে পারো যে অ্যাকচুয়ালি তোমাদের করতে হবে এটা কি। তোমরা কি এটা মানে ডিজাইনটা ডেভেলপ করে ফেব্রিকটা প্রডিউস করতে হবে, নাকি জাস্ট ডিজাইন ডেভেলপ করে এটার ইয়াটা দিলেই হবে, সফট কপিটা দিলেই হবে যে আমি এরকম ডিজাইন করব, এই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করবো, জাস্ট কনসেপ্টটা শেয়ার করো, নাকি একেবারে ফেব্রিক ফর্মে যেতে হবে, মানে গার্মেন্টস ফর্মে যেতে হবে কিনা। ঠিক আছে, তোমরা একটু কথা বলো, আর নোটিশটা দেখো, তাইলে হবে, ওয়েবসাইটে আছে। হ্যাঁ, স্যার একটা জিনিস জানার ছিল স্যার। বলো। স্যার ওই যে কালকে ওই সাংবাদিক সমিতির একটা দেখলাম যে আমাদের নাকি মার্চের মাঝামাঝিতে পরীক্ষা নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হবে। স্যার ওইটা কি স্যার অফিসিয়ালি জানি না কিছু। মানে স্যার বলছে যে 23 তারিখে ওই মিটিং হবে, পরে মিটিং মার্চের মাঝামাঝি। মিটিং হইতে পারে, হ্যাঁ, মিটিং তো হেড ডিনের মিটিং হয়, মিটিং এর তাহলে পরে কি বলা স্যার যাবে। ওইটা কি স্যার মানে 3 ব্যাচের পরীক্ষা কি একসাথে হবে নাকি এরকম? আমি কিছুই জানি না ব্যাপারে, সব মিটিং এর ডিসিশন হবে, কারণ অফিসিয়ালি কিছু বলে নাই। তো তুমি যেটুকু জানো আমি ওইটুকুই জানি, এর বাইরে আর কিছু আমাদেরকে বলে নাই। তো 23 তারিখের মিটিং এর পরে হয়তো ডিটেলস জানা যাবে, বুঝতে পারছো? যে আসলে কি কি সিস্টেমে হবে, কাদেরটা আগে নিবে, কাদেরটা পরে নিবে, বা একসঙ্গে শুরু করবে কিনা। এইসব ব্যাপারে আসলে কিছু অফিসিয়ালি স্যার কিছু ইনফর্ম করে নাই আমাদেরকে। বেলা স্যার ইনফর্ম করে নাই আমাদের, অন্য কোনো টিচারের কাছ থেকে আমি শুনতে পাইনি। তো 23 তারিখের মিটিং হলেই পরে বোঝা যাবে হয়তো আসলে কি হচ্ছে, বুঝছো? স্যার এর আগে একটা জিনিস কি বলা যায় যে হুম, আমাদের 45 ব্যাচে তো স্যার হল দেয় নাই, তো হ্যাঁ। হল না দিলে তো এখন যদি বলে যে মার্চে পরীক্ষা, তাহলে তো আমরা হুম। কোথায় যা থাকবো, এটা একটা সমস্যা। কোথায় যদি থাকবে, স্যার এখন যেখানে আছো সেখানে থাকতে হবে, আর কি করবে। এখন স্যার হলের তো জন্য স্যার যেটা গ্রামের হয়েছে, বাড়ি। হলগুলো তো খোলার ইয়া দেয়নি, খোলার কোনো অনুমতি দেয়নি। এক তো হলো এটা, আমাদের যারা হলে আছে তারা তো মানে আনঅফিসিয়ালি আছে, সবকিছু আনঅফিসিয়ালি চলতেছে। ফাইনাল ইয়ার যারা আছে তাদের ব্যাপারেও তো কোনো ডিসিশন দেয় নাই, কিন্তু হলেই তারা থাকতেছে। মানে সবাই জানে আছে হলে, কিন্তু আসলে কোনো অফিসিয়াল ডিসিশন হয়নি। তো ব্যাপারটা এরকমই হবে হয়তো। আর তোমাদের ব্যাপারটা অফিসিয়ালি যেহেতু ডিসিশন হয় নাই, কোভিড এর কারণে কোনো জায়গাতেই হল খোলার এখন অনুমতি দেয় নাই। তো সেই হিসেবে তোমরা ইয়া করতে পারো, সিআররা যারা আছো তোমাদের, বা তোমাদের যারা রিপ্রেজেন্টেটিভ যারা আছো, তারা সরাসরি কথা বলতে পারো হল প্রভোস্টদের সঙ্গে। আশিক স্যার আছে, আমাদের শরীফ স্যার আছে, ওনাদের সাথে কথা বলতে পারো যে স্যার আমরা কি করতে পারি, আমরা যদি পরীক্ষা শুরু হয় ইন কেস, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে পরীক্ষা দিব, আমাদের তো ম্যাচগুলো আমরা ছেড়ে দিয়েছি যারা বাইরে থাকতাম, তো এখন আমরা কোথায় উঠবো, তো আমাদেরকে কোনো ইয়া দিবেন কিনা, বা এরকম আমরা অ্যাপ্লাই করবো কিনা। তো স্যাররা এটা ভালো বলতে পারবো যারা হলের দায়িত্বে আছে। হ্যাঁ, তোমরা স্যারদের সাথে একটু যোগাযোগ করতে পারো যে স্যার 45 এর ব্যাপারে কি ডিসিশন, কারণ ওনারা তো হল প্রশাসনের দায়িত্বে আছে, তো ওনারা বলতে পারবে ভালো। তো আমার যেটা মনে হয় যে এখন হল যদি খোলার অনুমতি দেয় তাহলে হয়তো তোমাদের অ্যালটমেন্টের অনুমতি হবে, কিন্তু খোলার অনুমতি না দিলে তো তোমাকে অ্যালটমেন্ট কোত্থেকে দিবে। জি ঠিক স্যার, আছে, বুঝতে পারছি। হ্যাঁ, তোমরা জি একটু স্যার। স্যারের সাথে যোগাযোগ করো, প্রভোস্ট স্যারদের সাথে। ঠিক আছে তাহলে, হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।